আমার কিছু লাগবে না। তাহেরা আর এক মুহূর্তও দাঁড়ালো না, প্রায় ছুটে নেমে গেল নিচতলায়। ফাগুন খাটের সঙ্গে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। ফাগুনের ঘুম ভাঙল নিচতলায় হাসাহাসির শব্দ শুনে। নিচে কিছু একটা নিয়ে সুধার সঙ্গে হাসাহাসি করছে তাহেরা। ফাগুন আশেপাশে তাকিয়ে ফের চোখ বন্ধ করে ফেলল। আরো কিছুক্ষণ চুপচাপ বিছানায় শুয়ে রইল। তারপর ধীরে ধীরে নিচে গেল কি হয়েছে দেখার জন্য। বারান্দায় বসে মহা সমারোহে সৃজনের মাথায় বাটনা মেহেদি লাগিয়ে দিচ্ছে সুধা। পাশে দাঁড়িয়ে আছে তাহেরা। সৃজন গেঞ্জির ওপর দিয়ে একটা গামছা পেঁচিয়ে চুপচাপ বসে আছে। বোঝাই যাচ্ছে ওকে জোর করে ধরে নিয়ে এসেছে এই দুই রমণী। ফাগুন দূর থেকে তাকিয়ে দৃশ্যটা দেখল। সকালের সোনা রোদ এসে পড়ছে সৃজনের চোখ মুখে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। শিরশির করা এক অনুভূতি এসে ফাগুনকে ছুঁয়ে গেল। ওলট পালট হয়ে চিন্তা ভাবনা ঝড় উঠল বুকের ভিতর। নিজের অজান্তেই কেঁদে ফেলল ফাগুন। ফাগুন সারাদিন অলসভাবে কাটিয়ে দিল। সৃজনের ওপর সুধার সীমাহীন অধিকার বোধ ওকে অসহ্য যন্ত্রণা দেয়। এই অধিকার সবাই চাইতে বেশি ওর থাকার কথা ছিল, অথচ স্বেচ্ছায় নিজেকে অধিকার বঞ্চিত করেছে ফাগুন। নিজের উপর আক্ষেপ হয়। আগের মতন আশাদের প্রতি আবেগ কাজ করে না। এমনকি আশাদ ফোন করলে ঠিকমতো কথা বলতেও ইচ্ছে করে না। অস্বস্তি লাগে। এই অস্বস্তির কারণটা তলিয়ে দেখতে গেলে ভয় হয় ফাগুনের, লজ্জা হয়। মন বলে যদি সৃজন মনের মধ্যে ঘাঁটি কেড়ে বসে। আবার কোনো এক নিশি রাতে মনে হয় বসলে বসুক, ক্ষতি কি, যা হয় হবে। একবার সৃজনের সঙ্গে কথা বলে দেখবে। ফাগুনের জন্য ওর মনের মধ্যে কোনো অনুভূতি আছে কিনা জানার চেষ্টা করবে। এভাবেই ফাগুনের মনের মধ্যে যখন সৃজন নামক পাখিটা একটু একটু করে ডানা ছাপটাতে শুরু করেছিল, ঠিক তখনই আবার একটা ঝড় এসে সব এলোমেলো করে দিল। নিজেকে সংশোধন করে নেওয়ার সময় পেল না ফাগুন। তার আগেই মস্ত বড় অঘটন ঘটে গেল। কথাই আছে মন্দ খবর বাতাসের আগে ছড়ায়। হঠাৎ করেই সৃজনের সঙ্গে ও ডিভোর্সের খবরটা চারিদিকে জানাজানি হয়ে গেল। আইনি প্রক্রিয়া তখনও শুরুই হয়নি, তথাপি সবার কানে খবর পৌঁছে গেল। যদিও এসবের মূলে আস্বাদ রয়েছে, কিন্তু ফাগুন কিচ্ছু টের পেল না। এদিকে খবরটা জানাজানি হতেই চারদিকে সুধাকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেল। বিয়ের 5 মাসে ফাগুন আর সৃজনের মধ্যে কোনো রকম সমস্যা হলো না, অথচ সুধা বাড়িতে পা রাখতে না রাখতে ডিভোর্সের খবর। অতএব সবাই নিশ্চিতভাবে ধারণা করে নিল সৃজনের সঙ্গে গোপন সম্পর্ক চলছে সুধার। সব দোষ গিয়ে পড়ল নিরপরাধ মেয়েটার উপর। মাত্র 1.5 মাস বয়সে মায়ের সঙ্গে এই বাড়িতে প্রথম এসেছিল সুধা। সুধার বাবা মারা যাওয়ার পর সৃজনের বাবা ওদের এই বাড়িতে এনে আশ্রয় দেন। সম্পর্কে সুধার মা ওনার আপন বোন না হলে স্নেহ যত্নের কোনো কমতি রাখেননি। সুধাকেও নিজের মেয়ের মতো মানুষ করেছেন। ঠিক সেই কারণেই এই বাড়ির সঙ্গে সুধার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু বছর 3 আগে যখন সৃজনের বিয়ে নিয়ে ঝামেলা হলো, তখন মেয়েকে নিয়ে পুনরায় শ্বশুর বাড়িতে ফিরে গেলেন সুধার মা সাবেরা বানু। ভেবেছিলেন সৃজনের বিয়ে হয়ে গেলে তারপর ফিরবেন। কিন্তু সৃজন আর ফাগুনের ডিভোর্সের কথা জানাজানি হতেই আরও একবার প্রশ্ন উঠল সুধার চরিত্র নিয়ে। গ্রামের মানুষ ছিছি শুরু করলো। বকাটে ছেলে ছোকরারা রাতের অন্ধকারে সুধার নামে নানা রকম বাজে কথা লিখতে শুরু করলো বাড়ির দেওয়ালে। রাত হলে ঘরে ঢিল ছুঁড়ে মারে। সুধাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দেয়। সুধার মা সাবেরা বানু মেয়ের খবর শুনে অসুস্থ হয়ে পড়লেন। সৃজনের কাছে চিঠি দিলেন সুধাকে শীঘ্রই বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। গ্রামের মুরব্বীরা সৃজনকে ডেকে পরামর্শ দিলেন ডিভোর্সের আগ পর্যন্ত সুধাকে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। প্রয়োজনে ফাগুনের সঙ্গে ডিভোর্স হয়ে গেলে তারপর সুধাকে বিয়ে করে ঘরে তুলতে পারবে সৃজন। কিন্তু বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক রাখা চলবে না। সৃজন লজ্জায় বিবর্ণ হয়ে গেল। এত কিছু নিজের মনের কথাগুলো খুলে বলার সাহস কিংবা সুযোগ কোনোটাই হলো না ফাগুনের। সুধাকে যেদিন ওদের গ্রামের বাড়িতে দিয়ে আসবে তার আগের দিন ঠিক রাত 12টায় বাড়ি ফিরল সৃজন। এই কয়দিনে সুধার সঙ্গে বিশেষ কথাবার্তা হয়নি। সকালে বেরোবার সময় তাহিরাকে দিয়ে সৃজনের ঘরে নাস্তা পাঠিয়ে দিত সুধা।
দুপুরে খাবার সময়ও দূরে দূরে থাকতো। সৃজনও ওর কথা জিজ্ঞেস করতো না। যাওয়ার দিন আগে রাতের খাবার নিয়ে ওর আসার অপেক্ষায় বসে রইল সুধা। সৃজনকে গেট দিয়ে ঢুকতে দেখে খাবার গরম করার জন্য রান্নাঘরে ঢুকে গেল, কিন্তু ফিরে এসে দেখল সৃজন খাবার টেবিলে আসেনি। দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় খাবারগুলো ঢেকে রেখে দিল। বসার ঘরে বাতি নিভিয়ে অন্ধকারে বসে রইল সৃজন। ঘড়িতে রাত 1:30, অথচ চোখে এক ফোঁটাও ঘুম নেই। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিজেকে বড্ড অসহায় অস্থির লাগছে। সুধা যেন আগে থেকেই জানতো সৃজন এখানে থাকবে। নিঃশব্দে ওর পায়ের কাছে এসে বসলো। সৃজনের হাঁটুতে মাথা রেখে ক্ষীণস্বরে ডাক দিল, ভাইয়া। সৃজন কোনো প্রতি উত্তর করল না। এক ধ্যানে সামনের দিকে চেয়ে রইল। সুধা ফের ডাক দিল, ভাইয়া। মৃদু কান্নার আওয়াজ শুনে সৃজনের হুঁশ ফিরল। পায়ের কাছে সুধাকে বসা দেখে যন্ত্রণায় মলিন হয়ে গেল মুখ। সুধা ওর হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সুধার মাথায় নিচের ডান হাতটা রেখে কোমল স্বরে বলল, কাঁদছিস কেন সুধা? সবাই এসব কি বলছে ভাইয়া? আমার সঙ্গে কি তোমার তেমন সম্পর্ক? তুমি তো সত্যিটা জানো ভাইয়া। জানি তো, সত্যিটা হলো তুই আমার বোন। তাহলে কেন আমার সঙ্গে কথা বলো না? কি নিষ্পাপ স্নেহমাখা অভিযোগ! বিন্দু মাত্র অসুচি নেই এই স্নেহর মধ্যে। মাটি থেকে তুলে সুধাকে বুকের মধ্যে জড়িয়ে নিল সৃজন। ছোটবেলায় সুধা কোনো কিছু নিয়ে বায়না ধরে কান্না করলে ঠিক এমনি করে ওকে বুকে জড়িয়ে ধরে শান্ত করত সৃজন। কিন্তু আজকে আর সুধা শান্ত হলো না। শক্ত কঠিন ধাঁচের মেয়েটা অপমানে অসম্মানে সৃজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। সৃজন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে শান্ত করার চেষ্টা করে বলল, কাঁদে না লক্ষ্মী বোন আমার, তুই কাঁদলে আমার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায়। সুধার কান্না আরো বাড়ল। কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন আমার মায়ের পেটের ভাই হলে না ভাইয়া? সেই আফসোস আজ আমারও হচ্ছে। নিস্তলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে দৃশ্যটা দেখল ফাগুন। চোখের পানিতে ওর গাল ভিজে গেছে। সুধার অপমান যে সৃজনের ঠিক কোথায় আঘাত করেছে সেটা বুঝতে ওর আর বাকি রইল না। আর কেউ না জানুক, ফাগুন তো জানে সুধার সঙ্গে সৃজনের কি সম্পর্ক, কতটা পবিত্রতা আর স্নেহ নিয়ে ঘেরা এই দুজনের বন্ধন। সারা রাত ফাগুনের ঘুম হলো না। সৃজনের অসহায় মুখটা মনে পড়তেই অসহ্য বেদনায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হলো। এত কষ্ট এত বেদনা বিয়ের দিন আশাদকে হারিয়ে ফেলার কথা ভেবেও হয়নি। পরের দিন সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে এলো সুধা। ফাগুন ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে রইল। কাছে যাওয়ার সাহস হলো না। তাহেরা কাঁদছে। সুধা কাছে গিয়ে ওর মাথায় হাত রাখতেই হাউমাউ করে কান্না শুরু করে দিল। আপনি গেলে এই বাড়ি খালি হয়ে যায় আপা, মরা বাড়ি লাগে। আপনার মতো কেউ ভাইজানের যত্ন নিতে পারে না। সুধা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, ভাইয়াকে আমি তোর ভরসায় রেখে যাচ্ছি। তুই ছাড়া ভাইয়ার আর কেউ নেই। সৃজন দরজার কাছে দাঁড়িয়ে সুধার জন্য অপেক্ষা করছিল। মুখের ভাব অস্বাভাবিক গম্ভীর, চোখের দৃষ্টি বিষণ্ণ। সুধা বেরিয়ে এসে বলল, চলো ভাইয়া। ওর ব্যাগটা হাতে নিয়ে সামনে এগিয়ে গেল সৃজন। সুধাও শেষবারের মতন তাহেরার কাছ থেকে বিদায় নিয়ে গেটের দিকে পা বাড়ালো। দুজনের একজনও ফিরে তাকালো না ফাগুনের দিকে। তাকালে হয়তো দেখতে পেত মুখে হাত চেপে ধরে আকুলভাবে কাঁদছে ফাগুন। সেদিন সুধা চলে যাওয়ার পর সৃজনের যত্ন নেওয়ার আপ্রাণ চেষ্টা করলো ফাগুন। খাবার সময় টেবিলে সৃজনের সামনে বসে থাকতো। সকালবেলা সৃজন কারখানার জন্য বেরোবার পূর্বে ওর জিনিসপত্র গুছিয়ে দিত। দুপুরের খাবার সময় কোনোদিন সৃজনের আসতে দেরি হলে তাহেরাকে দিয়ে খোঁজ খবর জানার চেষ্টা করত। কিন্তু সৃজন যেন পূর্বের চাইতেও বেশি গম্ভীর হয়ে গেছে। ফাগুনের কোনো কিছুই ওকে আকৃষ্ট করলো না। 1 মাস যাবৎ চেষ্টা করতে গিয়ে ফাগুন বুঝতে পারল সৃজন মুখে কিছু না বললেও মনে মনে ওকে অসম্ভব রকমের ঘৃণা করে। বুকের ভিতর বেদনার বাজনা বাজতে শুরু করলো ফাগুনের। এত কিছুর মাঝে আশাদ নামক কালো অধ্যায়টা কোনো মতেই বিদায় নেয়নি ফাগুনের জীবন থেকে। মাস দেরেক বাদে হঠাৎ একদিন ফাগুনকে মেসেজ দিয়ে জানালো রাত 10টার দিকে রেডি হয়ে থাকার জন্য। ফাগুনকে নিয়ে পালাবেও। এই 1.5 মাসে ফাগুনের
মনের মধ্যে কি চলেছে সে কথা আশাদ জানে না। ও শুধু জানে সুধার চলে যাওয়ার পর সৃজনের সঙ্গে ফাগুনের সম্পর্কটা আরো খারাপ হয়েছে। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইলো। ফাগুন অবশ্য মেসেজটা দেখেনি। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট ছিল না। ব্যাটারি ডাউন হয়ে ফোন বন্ধ করে গেছে। কারেন্ট ফিরল সন্ধ্যার একটু আগে। ফাগুন ফোন চার্জে লাগিয়ে দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসে রইল। গোটা বাড়িতেও একা, তাহেরাও নেই। বিকেলবেলা আচানক ওর বাবার অসুস্থতার খবর শুনে দেশের বাড়ি চলে গেছে। দারোয়ানও ছুটিতে। এদিকে রাত 9টার দিকে বৃষ্টির বেগ বাড়ল। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো বাইরে। সৃজন কারখানা থেকে ফেরেনি। দরজা জানালা বন্ধ করে বিছানায় গুটিসুটি হয়ে বসে রইল ফাগুন। ভয়ে শরীর কাঁপছে। ঘন ঘন বজ্রপাতের কারণে আবার বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে হাতড়ে নিজের ফোনটা খুঁজে বের করলো ফাগুন। অন করে সবে ফ্ল্যাশ লাইট জ্বালাবে এমন সময় আশাদের মেসেজটা স্ক্রিনে ভেসে উঠল। মেসেজ পড়ে অবাক হয়ে গেল ফাগুন। ফিরতি মেসেজ দেওয়ার সময় পেল না। তখনই দরজায় খটখট আওয়াজ হলো। অন্তরাত্মা কেঁপে উঠল ফাগুনের। সৃজন 10টার আগে ফিরবে না। তাহলে এই ঝড় বৃষ্টিটাতে কে এসেছে? আশাদ নয়তো? একা বাড়িতে ওকে পেয়ে যদি উল্টোপাল্টা কিছু করে বসে? হঠাৎ করেই মনের মধ্যে ভয় ঢুকে গেল। নানা রকম চিন্তা ভাবনা ওকে দিল। আড়ষ্ট গলায় জবাব দিল। কে? ওপাশ থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো। আমি। ফাগুন এক ছুটে দরজা খুলে দিল। কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে সৃজন। ওকে দেখে প্রাণ ফিরে পেল ফাগুন। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আর একটু হলে আমি ভয়ে মরেই যেতাম। সৃজন টলমলো পায়ে বিছানায় গিয়ে বসল, যেন ফাগুনের কথা শুনতে পায়নি। মুখটা সেই আগের মতনই গম্ভীর। আসার পথে সারা রাস্তা ভিজে এসেছে। গায়ে জ্বর চলে এসেছে। ওর গায়ের পানিতে বিছানা বালিশ ভিজে গেল। ভেজা শরীর নিয়েই বিছানায় শুয়ে পড়েছে সৃজন। ফাগুন কিছুক্ষণ ইতস্তত করে ধীর পায়ে কাছে এগিয়ে গেল। ফ্ল্যাশ লাইটের আলোয় সৃজনের ভেজা মুখটা চোখে পড়তেই শিউরে উঠল। চোখজোড়া টকটকে লাল হয়ে আছে। ফাগুন কপালে হাত দিয়ে উষ্ণতা পরীক্ষা করে দেখল। ভেজা শরীরেও আগুনের মতন উত্তাপ ছড়াচ্ছে। আলনা থেকে তোয়ালে নিয়ে মাথা মুছে দিল। ভেজা পাঞ্জাবিটা বদলে নতুন একটা জামা পরিয়ে দিল। জ্বরের ঘোরে ইতিমধ্যেই সংজ্ঞা হারিয়েছে সৃজন। অনেকক্ষণ যাবৎ সৃজনের মাথায় জলপট্টি দিল ফাগুন। জলপট্টি দিতে দিতে নানা রকম চিন্তা ভাবনা উদয় হলো মাথার ভিতর। অন্ধকার রাতে একা আশাদকে ভেবে এত ভয় কেন হলো ওর? এই আশাদকেই তো একসময় নিজের সবচেয়ে কাছের মানুষ বলে ভাবতো ফাগুন। কিন্তু তবুও কেন ভয় হলো? কেন সৃজনকে দেখে এতটা স্বস্তি হলো? মন বলল সৃজন নামের মানুষটা ওর স্বামী। ওর কাছে যাওয়ার অধিকার একমাত্র সৃজনেরই আছে। ফের নিজেকে প্রশ্ন করলো ফাগুন, কিন্তু ভালোবাসার তবে কি হবে? এবারে যেন ভিতর থেকে সত্যিটা মুচকি হেসে বেরিয়ে এলো। ভিতরের সত্তাটা মৃদু হেসে বলল। ঘুমন্ত সৃজনের মুখের দিকে তাকাতেই হঠাৎ অন্যরকম এক মায়া অনুভব করলো ফাগুন। এই মায়া কি কখনো আশাদের জন্য হয়েছে? হয়নি, কোনোদিন হবেও না। এসব ভাবতে ভাবতে কখনো ঘুমিয়ে পড়ল ফাগুনের মনে নেই। হঠাৎ দরজার খটখট আওয়াজ শুনে সচেতন হলো। ফাগুন উঠে গিয়ে সন্তর্পণে দরজা খুলল, যাতে সৃজনের ঘুম না ভাঙে। দরজার বাইরে আপাত মস্তক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আশাদ। দরজা খুলতেই ওর হাত চেপে ধরে বলল, ফোন ধরছিলে না কেন? ব্যাগ গোছানো শেষ? ফাগুন জবাব দিল না। আশাদ ঘরের ভিতরে একবার উকি দিল। বিছানায় ঘুমন্ত সৃজনকে দেখে বলল, ঘুমোচ্ছে নাকি? ভালোই হলো, এই সুযোগ আর পাবো না। চলো এক্ষুনি পালাতে হবে। ফাগুন হাত ছাড়িয়ে নিল। আশাদকে অবাক করে দ্বিধাহীন অবিচল কণ্ঠে বলল, আমি যাব না আসাদ, ওর অনেক জ্বর। বিষয়টা বোধগম্য হলো না আশাদের। সন্দিগ্ধ চেহারা নিয়ে ফাগুনের মুখের দিকে চেয়ে রইল। ফাগুন পুনরায় একই কথা বলল, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। এই জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে। সকাল পর্যন্ত অপেক্ষা করার সময় নেই। বোঝার চেষ্টা করো, আমাদের হাতের সময় খুব কম। আমি যাব না। আশাদ বিস্মিত হত বিহবল কণ্ঠে বলল, যাবে না মানে? আমাকে তুমি ভুলে যাও আসাদ। মানুষ চাইলে সব পারে, তুমিও পারবে। কি বলছো কি তুমি? আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এখান থেকে গিয়ে সোজা ঢাকার বাস ধরবো।
বললাম তো আমি যাব না। একটা মাঝবয়সী বুড়ো লোকের জন্য তুমি আমার সঙ্গে প্রতারণা করছো? ফাগুন না থেমেই পূর্বের ন্যায় দ্বিধাহীন অবিচল কণ্ঠে বলল। বিয়ের আগে তোমার সঙ্গে আমার 2 মাসের প্রেম ছিল, কিন্তু ওর জন্য আমার জনম জনমের ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমি ওকে ভালোবাসি আসাদ। জনম জনমের ভালোবাসা, আহা কি শক্তিশালী স্বীকৃতি! ঘুমন্ত সৃজন যদি একবার দেখত এতদিনে লুকায়িত মায়া, অধিকারবোধ, শ্রদ্ধা, ভালোবাসা সব একসঙ্গে ঢেলে দিয়েছে ফাগুন নিজের কাছে। নিজে আজকে পরিষ্কার স্বচ্ছ। এতদিন পর বুঝতে পেরেছে সৃজনকেও ভালোবেসে ফেলেছে। প্রেমের সঙ্গে আবেগের খানিকটা সম্পর্ক থাকলেও বিয়ের সঙ্গে কেবল ভালোবাসার সম্পর্ক। ফাগুন পূর্ববৎ স্থির অবিচল তেজস্বী কণ্ঠে বলল। ওকে আমি নিজের সত্য বলে গ্রহণ করে নিয়েছি। এই সত্যের বিচ্যুতি আমি কিছুতেই ঘটতে দিব না। ফাগুনের সঙ্গে এই ফাগুনের কোনো মিল নেই। ফাগুন ঘুমন্ত সৃজনের মুখের দিকে এক ঝলক চাই, একরাশ অভিমানে চেয়ে আছে মুখ। দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমার ওপর ওর অনেক অভিমান, অনেক অভিযোগ। ওর জীবনের সমস্ত অসম্মান, অপবাদের জন্য আমি দায়ী। ওকে আমি আর কোনো অসম্মানের বোঝা বইতে দেব না। তুমি আমাকে ভুলে যাও। এই মুহূর্তে কোনো বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। জোর করলে ফাগুন চিৎকার চেঁচামেচি করতে পারে। প্রচণ্ড রাগ আর ক্ষোভ নিয়ে বেরিয়ে গেল আসাদ। যাওয়ার সময় অগ্নিস্ফুলিঙ্গের চলচল করতে থাকা দৃষ্টি নিক্ষেপ করে গেল ফাগুনের প্রতি। ফাগুন ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত সৃজনের দিকে এগিয়ে গেল। চোখ ভর্তি টলমল করা পানি নিয়ে বলল। সত্যি করে বলুন তো, আমার প্রতি কি আসলেই আপনার কোনো অনুভূতি নেই? সেই প্রথম কাছে আসার দিনটার কথা মনে পড়ে গেল ফাগুনের। নিজের ভীষণ কাছে টেনে নিয়েছিল সৃজন ওকে। আক্ষেপে যন্ত্রণায় ফের ব্যাকুলভাবে কেঁদে ফেলল ফাগুন। ভালোবাসা ছাড়া করে কেউ কাউকে এমন করে কাছে টেনে নিতে পারে? সৃজনের ঘুম ভাঙল সকালে। পাশের চেয়ারে বসে ওর বুকের উপর মাথা দিয়ে ঘুমোচ্ছে ফাগুন। এলোমেলো চুলগুলো খোপা ছাড়িয়ে সৃজনের গলায় বিঁধে আছে। সৃজন আস্তে করে ওর মাথাটা বালিশে রেখে উঠে বসল। মাথা ঝিমঝিম করছে। জ্বর ছাড়লেও শরীরের অবসাদ কাটেনি। ধীর পায়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো। চট করে ওর হাত চেপে ধরল ফাগুন। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো। কোথায় আছো? ওর মুখে তুমি সম্বোধন শুনে অবাক হলো সৃজন। গলা খাকারি দিয়ে নিজেকে ধাতস্থ করে নিল। স্মরণ করার চেষ্টা করলো কাল রাতে কি ঘটেছে। 8:30টার দিকে তাহিরা ফোন করেছিল। কথা বলার পর সৃজন জানতে পারল ওর বাবার অসুখ, গ্রামের বাড়িতে গেছে। ফাগুন বাড়িতে একা। তাড়াহুড়ো করে বৃষ্টি মাথায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে গেছিল সৃজন। ফলাফল স্বরূপ রাতে প্রচণ্ড জ্বর আসে। বাসায় ফিরতেই ফাগুন ওর মাথায় পানি ঢালে, জলপট্টি দেয়। এরপর আর কিছু মনে নেই। ফাগুনের ঘুমন্ত মুখের দিকে ইতস্তত করে বলল। ওয়াশরুমে। ফাগুন হাত ছেড়ে দিল। সৃজন দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে নামলো। তারপর ওয়াশরুমের দিকে গেল। ফাগুনের ঘুম ইতিমধ্যেই ভেঙে গেছে। ঘুম ভাঙতেই বিছানায় সৃজনকে দেখতে না পেয়ে আশেপাশে চাইল। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনে বুঝতে পারল সৃজন ওয়াশরুমে আছে। দ্রুত নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। রান্নাঘরে ঢুকে আনাড়ি হাতে নাস্তা তৈরি করে ফেলল। সৃজন একেবারে কারখানার জন্য রেডি হয়ে নিচে নেমেছে। ওকে দেখে রান্নাঘর থেকে ছুটে এলো ফাগুন। ইতস্তত করে বলল। নাস্তা দিয়েছি টেবিলে। সৃজন চুপচাপ টেবিলে গিয়ে বসলো। নাস্তার সময় ফাগুন পাশে দাঁড়িয়ে রইল। সৃজনের নাস্তা শেষ করে উঠে যাবে এমন সময় তড়িঘড়ি করে বলল। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। সৃজনকে বিশেষ আগ্রহী দেখালো না। ওর ধারণা পুনরায় ডিভোর্স নিয়ে কোনো আলোচনা করবে ফাগুন। তথাপি পুনরায় বসে পড়ল। ফাগুনের বড্ড নার্ভাস লাগছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল। কাল রাতে আসাদ এসেছিল। সৃজন চুপচাপ শুনল। জানার আগ্রহ প্রকাশ করল না কখন এসেছিল আসাদ। ফাগুন নিচে থেকেই বলল। রাতে আপনি ঘুমিয়ে পড়ার পর এসেছিল। আমি জানতাম না ও আসবে। এবার খানিকটা আশ্চর্য হলো সৃজন। ফাগুনের কথার আগা গোড়া কিছুই বোধগম্য হলো না। ফাগুন তাড়াহুড়ো করে বলল। না মানে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, অন্যরকম কিছু না। আমি কখনো ওর সাথে তেমন ভাবে মিশিনি।
ফাগুনের কণ্ঠে কৈফিয়তের সুর। তবুও সৃজনের শুনতে ভালো লাগছে না। চারিদিক থেকে এত অসম্মান আর অপমানের পর ওর আর নতুন করে কোনো অপমান সহ্য করার শক্তি ওর নেই। ফাগুন কি কারণে এসব কথা বলছে ও জানে না। অতএব চুপ করে বসে রইল। ফাগুন পূর্বের কথার রেশ টেনে বলল, ও আমাকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। এবার সরাসরি ফাগুনের মুখের দিকে চাইল সৃজন। প্রশ্নবোধক দৃষ্টি। ফাগুনের কথা এখনো বোধগম্য হচ্ছে না ওর। ফাগুন বড় করে দম ফেলে মনের মধ্যে শক্তি সঞ্চয় করে নিল। শক্তি সঞ্চয় করে বলল, আজকে আমি আপনাকে আমার ব্যাপারে সব খুলে বলতে চাই। আপনার সঙ্গে আমার এমন এক পরিস্থিতিতে বিয়ে হয়েছিল, তখন আমি আপনাকে তো দূরে থাক নিজেকেই ঠিকমতো বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল বাবা আসাদের উপর জেদ করে আমাকে জলে ভাসিয়ে দিচ্ছেন। বিয়ের আগে আসাদের সঙ্গে আমার 2 মাসের প্রেম ছিল, একেবারে নতুন নতুন প্রেম। এর আগে আমি কখনো কোনো ছেলের সঙ্গে অত ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলিনি, তাই ওর প্রতি আবেগটা অনেক বেশি ছিল। সেজন্য আপনাকে মন থেকে মেনে নিতে পারিনি। তাছাড়া ফাগুন ফের ইতস্তত করল। ভেবেছিল সৃজন জিজ্ঞেস করবে, তাছাড়া কি? কিন্তু সৃজন কিছুই বলল না। একেবারে চুপচাপ বসে রইল। ফাগুন বুঝল ওর সম্পর্কে জানবার কোনো কৌতূহল নেই সৃজনের। তবুও নিজের মনের কথাগুলো খুলে বলার চেষ্টা করলো। বড় করে একটা শ্বাস নিয়ে বলল, সবাই বলছিল আপনার বয়স বেশি, এই জন্য আমি কিছুটা অখুশি ছিলাম আপনার প্রতি। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। ফাগুন থামল। ভয় হলো এক্ষুনি হয়তো সৃজন মুখ ফুটে বলবে। ভুল কি করে হলো ফাগুন? এখন হয়তো আমার বয়স কমে যায়নি, আমি তো এখনো সেই 33 বছরের মানুষটাই আছি। তখন ফাগুন কি জবাব দেবে? মুখ ফুটে ভালোবাসার কথা কি বলতে পারবে? সাহস করে বলতে পারবে? কিন্তু সৃজন তেমন কিছুই বলল না। চুপ করে ফাগুনের কথা শুনল। ফাগুনের এবার আরো বেশি অসহায় বোধ করলো। বয়সের কথাটা একদম বলা উচিত হয়নি। এবার হয়তো সৃজন আরো দূরে সরে যাবে। ইতস্তত ফেলে রেখে তাড়াহুড়ো করে বলল, আমি আপনার সঙ্গে নতুন করে আবার শুরু করতে চাই। সৃজন পূর্ববৎ শান্ত। সঙ্গে সঙ্গেই কোনো জবাব দিল না। ফাগুনের মতো হুট করে কোনো কথা বলে ফেলে পরে সেটা নিয়ে আফসোস করার মতন ছেলে ও নয়। বেশ কিছুক্ষণ সময় নিল কথা গুছিয়ে নেওয়ার জন্য। তারপর একেবারে ধীর স্থির ঠান্ডা গলায় বলল, তোমার সঙ্গে আমার বৈধ ধর্ম মতে বিবাহ হয়েছে, সেই হিসেবে তুমি আমার স্ত্রী। তোমার প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। তোমাকে আমি অস্বীকার করতে পারবো না, আর করবো না। তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি এই সংসারে থাকবে, তাহলে থাকবে, তোমার সেই অধিকার আছে। আবার তোমার যদি মনে হয় তুমি এই সংসারে থাকবে না, যেমনটা তোমার বা মনে হয়েছিল, সেটাও তোমার ব্যক্তিগত মতামত। আমি তোমার সিদ্ধান্তের উপর কখনো হস্তক্ষেপ করব না, সুতরাং এই ব্যাপারে আমার থেকে অনুমতি নেওয়ার কিছু নেই। স্বামী স্ত্রীর সম্পর্কে দায়িত্ব কর্তব্য ছাড়াও ভালোবাসা নামক একটা বিষয় আছে। সেই ভালোবাসার কথাটা সন্তর্পণে এড়িয়ে গেছে সৃজন। সরাসরি ফাগুনকে আঘাত করে কিছু বলেনি, কিন্তু তবুও ফাগুন বুঝে গেছে সৃজন ওকে ভালোবাসবে না। এটা পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে। ফাগুনের প্রতি যা করবে দায়িত্ব আর কর্তব্য বোধ থেকে করবে। আশাদের ব্যাপারে যেদিন প্রথম সৃজনকে বলেছিল সেই মুহূর্তটার কথা মনে পড়ে গেল ফাগুনের। সেদিন রাগে দুঃখে অনেক কঠিন কথাবার্তা বলেছিল সৃজনকে। অহংকারী মন ঘোষণা দিয়েছিল সৃজনকে ও মন থেকে স্বামী হিসেবে মেনে নেবে না। অথচ আজ সৃজন বুঝিয়ে দিল আঘাত না করেও কত শান্তভাবে কাউকে এড়িয়ে যাওয়া যায়। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি উকিলকে ফোন করে ডিভোর্সের ব্যাপারে নিষেধ করে দিন। আমার ধারণা আসাদ উকিলের সঙ্গে যোগাযোগ করে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে। সৃজন সম্মতিসূচক মাথা নাড়ালো। তারপর নাস্তার টেবিল ছেড়ে উঠে পড়ল। বাইরে বেরোনোর পূর্বে পকেট থেকে একটা চাবির রিং বের করে ফাগুনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা গেটের চাবি। আমি চলে গেলে সাথে সাথে গেট তালা বন্ধ করে দেবে। আমি না আসা পর্যন্ত খুলবে না। আমি দুপুরের আগেই ফিরে আসব। না গেলে মাল ডেলিভারি হবে না, না হলে আজকে অফ দিতাম। ফাগুন হাত বাড়িয়ে গেটের চাবিটা নিল, কিন্তু এই অসুস্থ অবস্থায় সৃজনকে কারখানায় যেতে দিতে ইচ্ছে করছে না। বাধা দেবে নাকি বলে।
আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। সৃজন সেটা বুঝতে পেরে বলল, কোনো সমস্যা? না মানে, আজকে কি মাল ডেলিভারি দিতেই হবে? না আগে হয় না? আপনার শরীর খারাপ, গতকাল রাতে অনেক ভুগেছেন। এখন ঠিক আছে আমি। সৃজন সদর দরজার দিকে পা বাড়ালো। ফাগুনের মনে হলো সুধা থাকলে এই অবস্থায় কিছুতেই সৃজনকে কারখানায় যেতে দিত না, আর ওর কথা কখনোই ফেলতো না সৃজন। বুকের ভেতর আক্ষেপ ফুটে উঠল। ফাগুনের সেই ক্ষমতা নেই যে সৃজনকে আটকাবে। চট করে সামনে গিয়ে পথ আগলে দাঁড়ানোর মতো সাহসও নেই। সংকোচ আর দ্বিধাগ্রস্ততা পা টেনে ধরবে। পুনরায় ইতস্তত করে বলল, একা বাড়িতে আমার ভয় লাগে। সৃজন হাঁটা থামিয়ে ফাগুনের দিকে চাইল। ফাগুনের চোখে মুখে বিন্দু মাত্র মিথ্যের আভাস নেই। কথা না বাড়িয়ে ঘরের দিকে ফিরে এলো সে। দীর্ঘশ্বাস ছেড়ে সোজা দোতলায় উঠে গেল। ফাগুনের মুখে হাসি ফুটে উঠল। ভাগ্যিস ভয়ের কথাটা মাথায় এসেছিল। দুপুরবেলা চুপি চুপি সৃজনের ঘরের বাইরে উকি দিল ফাগুন। সৃজন বিছায় গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। পাশে টেবিলের ওপর ওর ল্যাপটপ রাখা। জ্বরের কারণে শরীর দুর্বল ছিল, তাই কাজ করতে করতেই ঘুমিয়ে গেছে। ফাগুন পা টিপে টিপে ভিতরে ঢুকে পড়ল। সৃজনের পিঠের দিকে দাঁড়িয়ে পুরো ঘরটা একবার ভালো মতন পর্যবেক্ষণ করল। দেওয়ালে সুধার ছোটবেলায় কয়েকটা ছবি টাঙানো। এর আগে যেদিন ফাগুন এই ঘরে এসেছিল সেদিন এই ছবিগুলো খেয়াল করেনি। এক ধ্যানে চেয়ে রইল ছবিগুলোর দিকে। প্রত্যেকটা ছবির মধ্যে বিরাজমান সুধা নামক মেয়েটা অনেক বেশি ভাগ্যবতী। ফাগুনের চাইতে অনেক বেশি জায়গা দখল করে আছে সে সৃজনের জীবনে। সৃজন ওকে নিজের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসায় আহামরি কোনো প্রকাশ নেই, অতিরঞ্জন নেই। তবুও ফাগুন জানে এর চাইতে সুন্দর, পবিত্র, নিখাত ভালোবাসা আর হয় না। ফাগুন ঘুমন্ত সৃজনের দিকে চাইল, ফিসফিস করে বলল, আমি কোনোদিন আপনার জীবনে এমন গুরুত্বপূর্ণ হতে পারবো না, তাই না? আমি জানি, কিন্তু তারপরেও আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সৃজন ঘুমের ঘোরে চোখ মেলে চাইল। চোখজোড়া ঈষৎ লাল। ফাগুনকে ওর ঘরে দেখে চমকে উঠল। ঘুম চোখে রেখেই ব্যতিব্যস্ত হয়ে জানতে চাইল। কে? ফাগুন জেনে আগে থেকেই প্রস্তুত ছিল। তাড়াহুড়ো করে বলল, আপনাকে ডাকতে এসেছিলাম। 2টা বাজে, ভাত খাবেন না? সৃজন কপালে আঙ্গুল চেপে ধরে উঠে বসল। ধীরে সুস্থে দেওয়াল ঘড়িটার দিকে চাইল, তারপর হাই তুলে বলল, আসছি। দুপুরবেলা খাবারের সময় বিশেষ কথাবার্তা হলো না দুজনের মাঝে। ফাগুনের সংকোচের কারণে চুপ করেছিল। আর সৃজন, ও খাবার টেবিলে এমনিতেই কথাবার্তা কম বলে। সুধা থাকলে সেটা অন্য ব্যাপার। সুধার সঙ্গে ওর সমস্ত আলোচনা খাবার টেবিলেই হতো। রাতেও একই ঘটনা ঘটল। কথা বলার একান্ত ইচ্ছে থাকলেও বলার মতো কোনো কথা খুঁজে পেল না ফাগুন। রাত 12:30। অনেকক্ষণ একা একা জেগে থাকার পর সামান্য একটু তন্দ্রা লেগে এসেছিল ফাগুনের। এমন সময় কাচের জানালায় হঠাৎ ছুরি ঘষার মতন আওয়াজ কানে এলো। আওয়াজটা ফাগুনের ঘর বরাবর ঠিক নিচতলা থেকে আসছে। রাতের বেলা সব নীরব থাকে, এই জন্য স্পষ্ট শোনা যাচ্ছে। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল ফাগুনের। লাইট অন করারও সাহস হলো না। হাত পা কাঁপতে শুরু করেছে। বুকের মধ্যে ধুকপুক করছে। সৃজনকে বিষয়টা জানানো প্রয়োজন। মোবাইল নিয়ে সোজা সৃজনের ঘরের দিকে ছুটে গেল। সৃজন ঘুমে বেঘোর, জ্বর আর ঠান্ডায় শরীর কাহিল। ফাগুন সামান্য ঝুঁকে ফিসফিস করে ডাক দিল, এই যে শুনছেন? সৃজনের ঘুম ভাঙল না। ফের ডাক দিল ফাগুন। বাহুতে হাত রেখে হালকা ঝাঁকি দিল। সৃজন সজাগ হলো। ফাগুন দেখে ঘুমের ঘোরে চমকে উঠল। বিস্মিত কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফাগুন ফিসফিস করে বলল, বাড়িতে মনে হয় ডাকাত পড়েছে, আমার ভীষণ ভয় করছে। সৃজন প্রথমে কিছু বুঝতে পারল না। অবাক হয়ে ফাগুনের মুখের দিকে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে বসল। পাশের টেবিলের ওপর থেকে মোবাইল ফোন নিয়ে আলো জ্বালালো। নিচু স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি করে বুঝলে? নিচ তলায় কে যেন জানালার গ্রিল কাটার চেষ্টা করছে। সৃজন কয়েক মুহূর্ত চুপ করে রইল। এই সময় মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। আলমারি থেকে একটা টর্চ বের করলো। টর্চের হাতল পুরোটাই লোহার, অনেক আগেকার দিনের টর্চ।
সৃজনের দাদার আমলের। সেটা নিয়ে নিচে নামার জন্য তৈরি হয়ে নিল। সঙ্গে সঙ্গেই ওর হাত চেপে ধরল ফাগুন। ভয়ে ভয়ে বলল, কোথায় যাচ্ছেন? আমাকে সঙ্গে নিয়ে চলুন। ফাগুন ভয় পাচ্ছে। ভয়ে ওর শরীর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সৃজন ওর ভয়ার্থ চেহারা দেখে আশ্বস্ত করে বলল, ভয় নেই, কারখানায় ফোন করে দিলে ছেলেপেলেরা 2 মিনিটের মধ্যে হুন্ডা নিয়ে হাজির হয়ে যাবে। নিচের পরিস্থিতি কেমন সেটা দেখতে যাচ্ছি, শিওর হয়ে তারপরে কারখানায় ফোন করব। ফাগুন হাত ছেড়ে দিল, কিন্তু ভয় কমল না। সৃজন ওর মোবাইল থেকে কারখানার ফাগুনের মোবাইলে ম্যানেজার ছেলেটির নাম্বার তুলে দিল। ইশারায় দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে বলল, আমি আড়াল থেকে দেখেই ফিরে আসব, না ফেরা পর্যন্ত কোনো মতেই দরজা খুলবে না। আর যদি আমার দেরি দেখো তাহলে এই নাম্বারে ফোন করে দেবে। ফাগুন হাত বাড়িয়ে ফোনটা নিল, কিন্তু এত কিছুর পরেও ভয় গেল না। সৃজন একা একা বেরিয়ে যাচ্ছে, যদি কোনো বিপদ হয়। ফের সৃজনের হাত চেপে ধরল, অনুনয় করে বলল, আমি আপনার সঙ্গে যাই না প্লিজ। আমি কোনো শব্দ করব না, শুধু আপনার পিছু পিছু থাকবো। সৃজন রাজি হলো না। ফাগুনকে নিয়ে নিচে নামাটা রিস্কি। ফাগুনের অনুনয়ে পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যা বলেছি করো, এখন কথা বাড়ানোর সময় নেই। ফাগুনের চোখে পানি চলে এলো। ওর চিন্তার কথাটা একবারও বুঝতে চাইছে না সৃজন। চোখের পানি আড়াল করার জন্য অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কান্না চেপে বলল, আমি জানি আমি পাশে থাকলে আপনার ভালো লাগে না, কিন্তু একা একা আমি আপনাকে নিচে যেতে দিব না। সৃজন সরাসরি ফাগুনের চোখের দিকে চাইল। বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না। ভেবেছিল ফাগুন বেশি চোরাচুরি করলে ওকে বাইরে থেকে তালা বন্ধ করে যাবে, কিন্তু ফাগুন সব চিন্তা ভাবনা এলোমেলো করে দিল। সময়, পরিবেশ, পরিস্থিতি কিচ্ছু বুঝতে চায় না ফাগুন। সৃজন ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই সময়টা এসব ভাবার মতো নয়। আমি তোমাকে উপরে থাকতে বলেছি, তার কারণ কোনো বিপদ হলে তুমি সাহায্য করতে পারবে। সেই জন্য তোমার ফোনে ম্যানেজারের নাম্বার সেভ করে দিয়েছি। দুজন যদি একসঙ্গে বিপদে পড়ি তাহলে কেউ কাউকে সাহায্য করতে পারবো না। ফাগুন চুপ করে রইল। অগত্যা ওকে সঙ্গে নিয়েই নিচে নামতে হলো সৃজনকে। নিচতলায় নেমে প্রথমে বাড়ির মেইন সুইচ অফ করে দিল সৃজন। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। চুপি চুপি ফাগুনের ঘর বরাবর এগিয়ে গেল। ফাগুন ভয়ে সৃজনের জামার পিছনটা খামচে ধরেছে। ভয়ে ওর গলা শুকিয়ে আসছে। আওয়াজটা এখনো আসছে। ঘরের দরজা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। সৃজন লাইট জ্বালালো। সঙ্গে সঙ্গেই জানালার বাইরে বিড়ালের অবয়ব স্পষ্ট ফুটে উঠল। চট করে ফাগুনের মুখের দিকে চাইল সৃজন। ফাগুন লজ্জা পেল। সৃজনের কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়ে লাজুক কণ্ঠে বলল, দোতলা থেকে আওয়াজটা অন্যরকম মনে হচ্ছিল। সৃজন কিছু বলল না। মেইন সুইচ অন করে বসার ঘরের বাতি জ্বালিয়ে দিল। তারপর গেট খুলে বেরিয়ে গেল বিড়াল তাড়ানোর জন্য। ফাগুনও পিছু নিল। বাইরে বেরিয়ে সৃজন জানালা বরাবর টর্চের আলো তাক করতেই এক লজ্জাজনক দৃশ্য নজরে পড়ল ফাগুনের। ঘরের ভিতর থেকে বিষয়টা বোঝা যায়নি। মাঝরাতে ভালোবাসাবাসি করছে বিড়াল সম্প্রদায়। লজ্জায় এক ছুটে দোতলায় উঠে গেল সে। অতি উৎসাহী হয়ে সৃজনের পিছন পিছন বেরোনো একদম উচিত হয়নি। এখন কি লজ্জাটাই না পেতে হয়েছে। সৃজন বিড়ালদের বিরক্ত করল না, চুপচাপ ঘরে ঢুকে গেল। সকালবেলা লজ্জায় আর সৃজনের সামনে এলো না ফাগুন। টেবিলে নাস্তা দিয়ে রান্নাঘরে ঢুকে গেল। সৃজন প্রথমে বিষয়টা বুঝতে না পারলে ধীরে ধীরে ফাগুনের কর্মকাণ্ড দেখে সব পরিষ্কার হয়ে গেল। বাড়ির বাইরে বিড়াল দেখলে ফাগুন তাড়িয়ে দেয়। তাহিরা ফেরার পর আজ প্রায় 2 দিন বাদে কারখানায় এসেছে সৃজন। এই 2 দিনে কাজ অনেক বেড়ে গেছে। ডেস্কে বসে ডেলিভারির হিসাব নিকাশ করছিল। এমন সময় হঠাৎ আশাদ এসে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে নিচে নিচেই চেয়ার টেনে বসলো। কণ্ঠস্বরে ক্ষোভ প্রকাশ করে বলল, আপনার কাছে বিচার নিয়ে এসেছি। আপনার বউ আমার সঙ্গে প্রতারণা করছে। সৃজন হিসেব থামিয়ে দিয়ে সরাসরি আমাদের দিকে চাইল। আশাদ পুনরায় কণ্ঠস্বরে বিষ ঢেলে বলল, আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমাকে ঠকিয়েছে। ওর নজর এখন আপনার টাকা পয়সার দিকে পড়েছে। সৃজন শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমার সঙ্গে ওর কি ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু ও যখন সিদ্ধান্ত নিয়েছে ও তোমার কাছে ফিরবে না, তাহলে ওকে জোর করো না। কারো উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা মোটেও ভালো কাজ নয়।
আশাদ তেতে উঠে বলল, এসব জ্ঞানের কথা রাখুন। আসল কথা, আপনি ওকে আটকে রাখতে চান, নইলে এত কিছুর পরে ওকে ডিভোর্স কেন দিচ্ছেন না? আমি মোটেও আটকে রাখিনি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি ওকে রাজি করিয়ে নিয়ে যাও। আশাদকে দাঁতে দাঁত ঘষল, ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি জানেন ওর সঙ্গে আমার কত অন্তরঙ্গ সম্পর্ক ছিল? অন্তরঙ্গ কথাটা শুনে কড়া চোখে আশাদের দিকে চাইল সৃজন, শীতল কণ্ঠে জানতে চাইল। কতটা? আশাদ জবাব দিতে পারল না। চট করে সৃজনের রাগত চাহনি ওর কথা গুলিয়ে দিল। সৃজন হিসাবের খাতাটা বন্ধ করে ফের ধমকের সুরে জিজ্ঞাসা করল, কি হলো? জবাব দিচ্ছ না কেন? কতটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল? আশাদ এবারেও চুপচাপ। সৃজন এমন রেগে যাবে ও ভাবতে পারেনি। সৃজন ওর দ্বিধান্বিত মুখের দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, তুমি ওর প্রেমিক, আমি ওর স্বামী। ও কাকে নিজের কতটা কাছে যেতে দিয়েছে সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। খামোখা কথা বাড়াচ্ছ তুমি। সৃজনের ইঙ্গিতটুকু ধরতে পারেনি আশাদ। আত্মপক্ষ সমর্থনের উদ্দেশ্যে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি? আমার স্বীকৃতির কি প্রয়োজন? সে যদি সত্যই তোমার কাছে গিয়ে থাকে তাহলে তো অন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই তোমার। আশাদ ফের তেতে উঠল। তার মানে আপনি ওকে ডিভোর্স দেবেন না? সৃজন মুচকি হাসলো আশাদকে উদ্দেশ্য করে বলল, না, অনেক আগেই ওকে আমি নিজের সঙ্গে বেঁধে নিয়েছি। তুমি যেটাকে অন্তরঙ্গ বললে ঠিক সেভাবে। আশাদ বিস্ময়ে হতবাক হয়ে গেল। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না। সৃজনের সঙ্গে ফাগুনের কোনো সম্পর্ক হতে পারে এ কথা স্বপ্নেও ভাবেনি সে। কণ্ঠে জোর দিয়ে বলল। মিথ্যে কথা। সৃজন এবারেও পূর্বের ন্যায় শান্ত বলল, অন্য কারো স্বীকৃতির প্রয়োজন আমার নেই। আমি নিজে জানি ফাগুন আর আমার মধ্যে কি ঘটেছে। তুমি শুধু এটুকু জেনে রাখো, আমার চেয়ে বেশি ওর কাছে কেউ যেতে পারেনি। আমার করা প্রতিটি স্পর্শ বলে দিয়েছে ফাগুন কতটা আমার। ওকে আমি কোনোদিন ত্যাগ করব না। আশাদ ভেবেছিল সৃজনকে ফুসলিয়ে সংসারটা ভেঙে দিতে পারলে ওর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ফাগুনের। কিন্তু সৃজনের সঙ্গে কথা বলেও নিজেই অবাক হয়ে গেল। রাগের মাত্রাটা হঠাৎ বেড়ে গেল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, কিন্তু আপনার বউ যে আপনার নাক কান ডুবিয়েছে, তার কি করবেন? লোকে তো চিচি করছে। আমার বউ যখন স্বীকার করেছ তার মানে ও আমার। অতএব আমার বউকে আমার হেফাজতেই ছেড়ে দাও। ওর নজর এখন আপনার টাকার দিকে। আশাদ আর কিছু বলার সুযোগ পেল না, চলে গেল। হতাশ, রাগ, ক্ষোভ নিয়ে বেরিয়ে গেল। কিন্তু সৃজন কাজে মন বসাতে পারল না। চিরাচরিত শান্ত মস্তিষ্কের সৃজন যেন আজ বড্ড অশান্ত হয়ে পড়েছে। বুকের ভেতরটা জ্বলছে। আশাদের অন্তরঙ্গ কথাটা ঠিক হৃদয়ে গিয়ে লেগেছে। সৃজন স্পষ্ট বুঝতে পারছে ফাগুনকে ও এখনো অনেক বেশি ভালোবাসে। যতই দূরে সরে থাকার ভান করুক না কেন, এখনো ওর মনের মধ্যে ফাগুনই রাজত্ব করছে। চাইলেও ওর কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না সৃজন। নইলে এত রাগ হলো কেন আশাদের উপর? দীর্ঘশ্বাস চাইল সৃজন। কার পাল্লায় পড়েছিল ফাগুন? এই ছেলের তো ন্যূনতম সম্মান বোধও নেই ফাগুনের প্রতি। দুপুরে বাড়িতে ফিরে কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলল না সৃজন। খাওয়া শেষ করে সোজা কারখানায় চলে গেল। রাতেও একই ঘটনা ঘটল। খাওয়া শেষ করে চুপচাপ দোতলায় চলে গেল। এদিকে ফাগুন সারা দিন অপেক্ষায় ছিল ওর সঙ্গে নিরিবিলিতে বসে কথা বলার জন্য। অনেক দিন বাদে খালেদ তালুকদারের সঙ্গে ফোনে কথা হয়েছে ফাগুনের। অভিমান ভুলে বাবার কাছে নিজের ভুল স্বীকার করে নিয়েছে ফাগুন। আগামী মাসে খালেদ তালুকদার ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন। যাওয়ার আগে মেয়ের সঙ্গে দেখা করে যাবেন বলেছেন। এই খবরটাই সৃজনকে জানানোর জন্য সকাল থেকে ব্যাকুল হয়েছিল ফাগুন। কিন্তু ওর রান্নাঘরের কাজ শেষ হওয়ার পূর্বেই সৃজন খাবার শেষ করে উপরে চলে গেছে। তাই আর কথা বলার কোনো সুযোগ পেল না। রাতে ঘুম আসছিল না, বিধায় দোতলার বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিল। সৃজনের ঘরের দরজা খোলা, ঘরের ভিতর মৃদু আলো জ্বলছে। সৃজন ভিতরে নেই, ওপরের বারান্দায় বসে আছে।
ফাগুন বাইরে থেকে একবার উকি দিল। সৃজনের কোনো সাড়া শব্দ হলো না। বেশ কিছুক্ষণ উসখুস করে শেষে দরজায় টোকা দিল ফাগুন। সৃজন বারান্দা থেকে পাশ ফিরে চাইল। এত রাতে ফাগুনকে দেখে অবাক হলেও কিছু বলল না। ফাগুন ভেতরে ঢুকে ইতস্তত করলো। কিছুটা সংকোচ কিছুটা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো। আপনার কি শরীর খারাপ? সৃজন শান্ত কণ্ঠেই জবাব দিল। না, তাহলে এত রাতে বারান্দায় বসে আছেন যে? এমনি ঘুম আসছে না। ফাগুন জিজ্ঞেস করার মতন আর কোনো কথা খুঁজে পেল না। সৃজন সামনে না থাকলে সারাদিন কত কথা গুছিয়ে রাখে, কিন্তু সামনে এলে আর মুখ দিয়ে কথা বেরোয় না। খালেদ তালুকদারের আসার কথাটা কিভাবে শুরু করবে সেটাও বুঝতে পারছিল না। সৃজন ওকে ইতস্তত করতে দেখে বলল। তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। ফের দুজনে চুপচাপ। সৃজন অন্ধকারে বাইরের দিকে চাইল। সকালের ঘটনাটা এখনো ওর মাথার ভিতর চাপ সৃষ্টি করছে। বুকের ভিতরটা অশান্ত হয়ে আছে। বিষণ্ণতা ক্লান্তি এসে ভর করেছে। ফাগুন আশেপাশে এক ঝলক তাকিয়ে ফের ইতস্তত করে বলল। আমি আপনার পাশে একটু বসি। সৃজন সামান্য হাসল। সকালের কথাগুলো মাথা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে বলল। আমার পাশে বসলে যদি তোমার ঘুম আসে তাহলে বসতে পারো। ওর কণ্ঠে ঠাট্টার সুর। ফাগুন গায়ে মাখল না। চেয়ার টেনে সৃজনের পাশে বসল। তাড়াহুড়ো করে চেয়ার টানার সময় সেটা উল্টে একবার মেঝেতে পড়ে গিয়েছিল।